অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের 6টি কারণ এবং এর প্রাকৃতিক সমাধান নিয়ে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ শাহ আলম, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, যোগা ইনস্ট্রাক্টর, ফাউন্ডার অফ যোগা উইথ ডক্টর। আসুন জেনে নেই অ্যাসিডিটির 6টি কারণ। আসলে আমি একজন ডাক্তার হিসেবে যতটা বুঝি, আপনারা যদি ডাক্তার না হয়ে সাধারণ মানুষ হন তাহলেও আপনাদেরকেও বুঝতে হবে এর কারণগুলো কি কি, অ্যাসিডিটির কি কি কারণ, এবং এটা বোঝা খুব সহজ। খুবই কয়েকটি সাধারণ জ্ঞান খাটালেই এটা বোঝা যায়। আসুন তাহলে জেনে নেই যে অ্যাসিডিটির, হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের 6টি কারণ কি কি, যা একজন সাধারণ মানুষেরও খুব সহজেই বোধগম্য। ডাক্তার হওয়ার কোনো প্রয়োজন নেই এবং ডাক্তার হওয়া উচিতও নয় সবার। ডাক্তারের কাছে কখন মানুষ যায়? শুধুমাত্র ওষুধ নেওয়ার জন্য, সমাধান নেওয়ার জন্য, বা চিকিৎসা নেওয়ার জন্য। কিন্তু এটা প্রতিরোধের জন্য তো ডাক্তারের কাছে যায় না। ডাক্তারের কাছে গিয়ে বলে না যে আমি কি করে প্রতিরোধ করব অ্যাসিডিটি। এবং আমরা আজকের আলোচনায় যেটা করব সেই কাজটিই করব, যে প্রতিরোধ। অ্যাসিডিটি হয়নি এখনো, আমার যাতে না হয় অ্যাসিডিটি। তো আসুন তার আগে জেনে নিই, আসলে কারণ আগে জানতে হবে। অ্যাসিডিটি প্রতিরোধ করার জন্য আগে জানতে হবে কারণ। 6টি কারণে আমাদের অ্যাসিডিটি হয় এবং খুবই সহজেই আমরা সেটা বুঝতে চেষ্টা করব ইনশাল্লাহ। 1 নম্বর কারণ হচ্ছে পেট ভরে খাওয়া। কেন? পেট ভরে খেলে যেটা হয় যে আমাদের অনেক সময় লাগে সেটা হজম করতে, এবং যতক্ষণ সময় লাগবে, এই যে পাকস্থলীতে যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হতেই থাকবে, ততক্ষণ হাইড্রোক্লোরিক অ্যাসিডের কার্যক্রম চলতেই থাকবে। সুতরাং আমি যদি বেশি খাই তাহলে বেশিক্ষণ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো এবং আমার হাইপার অ্যাসিডিটি হবে। 2 নম্বর হচ্ছে বারে বারে খাওয়া। একই ব্যাপার, আমি যদি বারে বারে খাই, বারে বারে আমার অ্যাসিড উৎপন্ন হতে হবে, কারণ আমার খাবারটাকে হজম করতে হবে। ধরা যাক আমি সকালে নাস্তা করলাম সকাল 8টার দিকে, আবার 10টার দিকে সামথিং চা অথবা কোনো স্ন্যাক্স খেলাম, বা একটা পেয়ারা খেলাম, যে কোনো, বা শশা খেলাম, এনিথিং, বা সিঙ্গারা খেলাম, যাই খাই না কেন, এই যে 2বার খেলাম, 2বার খেলে কি হবে? স্টমাকে বসে থাকবে, স্টমাকের পুরো কার্যক্রম দ্বিতীয়বার চালু হবে, স্টমাক আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করা শুরু করে দেবে। সুতরাং বারবার খাবো, বারবার হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবেই। অথচ আমরা কিন্তু সাধারণ জ্ঞান না খাটিয়ে, ইভেন ডাক্তাররাও বলে থাকি, যে অনেক ডাক্তারই বলে থাকেন যে বারবার খাবেন, তাহলে আপনার অ্যাসিডিটি কন্ট্রোল হবে। একদম রং কনসেপ্ট। কারণ বারবার যখন খাবো, বারবার অ্যাসিড প্রোডাকশন হবেই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সুতরাং যত কমবার খাবো তত অ্যাসিড কম প্রোডাকশন হবে। প্রমাণ চান? প্রমাণ হচ্ছে রোজার মাসে, ফাস্টিং অবস্থায়। রোজার সময় কি হয়? সারাদিনে আমাদের অ্যাসিডিটি থাকে? সারাদিন তো না খেয়ে থাকা, নো অ্যাসিডিটি। কখন অ্যাসিডিটি উৎপন্ন হয়? ওই যে ইফতার পেট ভরে খাওয়ার পরে, অথবা শেষ রাতে সেহরিতে বেশি খাওয়ার ফলে। আসলে নিয়ম হচ্ছে অল্প খাওয়া, কিন্তু আমরা অনেক খেয়ে ফেলি, তখন অ্যাসিডিটি উৎপন্ন হয়। কিন্তু দুপুরের পর কিন্তু আর অ্যাসিডিটি থাকে না, জ্বালাপোড়া থাকে না। বারবার খাওয়াটা এই জন্য যাবে না। মানসিক চাপ হলে একটা হরমোন তৈরি হয়। এই হরমোনটা স্টেরয়েড লাইক হরমোন, যেটার নাম হচ্ছে কর্টিসল। স্টেরয়েড খেলে কি হয়? প্রচুর অ্যাসিডিটি তৈরি হয়, প্রচুর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এবং কখনো কখনো স্টেরয়েড খেলে এমনও হয় যে পেট ছিদ্র হয়ে যায়, আলসার হয়ে যায়। তো আমাদের মানসিক চাপ যদি হয়, তাহলে স্ট্রেস হরমোন কর্টিসল বেশি হবে, এবং কর্টিসল বেশি হলে সত্যি আমাদের কাছে রোগী চলে আসে আলসার বা ফুটো হয়ে যায়, পেট ফুটো হয়ে গেছে। আমরা জিজ্ঞেস করি, কেন আপনার এটা হলো? কি করেছেন আপনি? কি খেয়েছেন? কোনো ব্যথার ওষুধ খেয়েছেন কিনা? না, কিছুই খায়নি। হয়তো আগের রাত্রে স্বামী স্ত্রী প্রচুর ঝগড়া হয়েছে, মানসিক চাপে ছিল, বা প্রতিবেশী কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, মানসিক চাপে ছিল। এই মানসিক চাপ থেকেই শুধুমাত্র পেটের নাড়ি ছিদ্র হয়ে যায়। তো সেজন্য যেটা বলা হচ্ছে যে স্ট্রেস হরমোন যত বেশি হবে, অ্যাসিড সিক্রেশন তত বেশি হবে। তো এটা বুঝতে কি আমাদের খুব বেশি কঠিন লাগছে সাধারণ মানুষ হিসেবে? না, এটা কঠিন লাগার কথা নয়। এবার আসা যাক অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস। বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস কি? বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস হচ্ছে যেটা আমরা রান্না করে খাই, যেটা আমরা ফল হিসেবে খাই, সেগুলো হচ্ছে বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, প্রাকৃতিক খাদ্যাভ্যাস। আর এর বিপরীতে চলে গেলে অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, যেমন ফাস্ট ফুড, এটা, তারপরে হচ্ছে সফট ড্রিঙ্কস, তারপরে ডুবো তেলে ভাজা, ফ্রাইড ইন অয়েল।
ডুবো তেলে ভাজা যত খাবার হতে পারে, সেটা হতে পারে বেগুনি বা কি বলে পুরি বা যে কোনো ডুবো তেলে খাবার বা আমাদের চিকেন ফ্রাই, ডুবো তেলে কোনো খাবারই স্বাস্থ্যসম্মত নয়। এগুলো আমাদের স্টোমাকে অনেকক্ষণ থাকে এবং স্টোমাককে সবসময় ইরিটেট করে, বিরক্ত করে, ফলে অ্যাসিড উৎপন্ন হয় বেশি। যে কোনো কিছু স্টোমাককে যদি ইরিটেট করে তাহলে অ্যাসিড উৎপন্ন হয়। এই অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস বাদ দিয়ে আমাদের কি করতে হবে সেটা আমরা পরে বলছি। এবার আসা যাক অস্বাস্থ্যকর জীবনাচার। সেটা হচ্ছে যে আমরা অনেক রাত জাগি আবার সকালেও ঘুম থেকে দেরিতে উঠি। এই রাত জাগা হলে যেটা হয়, প্রচুর অ্যাসিডিটি হয়। আমরা জানি যে যত রাত জাগবে তার অ্যাসিডিটি উৎপন্ন হবে। এটা মজার ব্যাপার বলি যে আমরা সাধারণত এখনকার যুগে যেটা অ্যাসিডিটি রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা অমিপ্রাজল গ্রুপের ওষুধ দেই বা ইসোমিপ্রাজল বা রেবিপ্রাজল, এই যে প্রাজল গ্রুপের ওষুধগুলো দেই, তো 20 মিলিগ্রাম দেই দুইবার করে। কিন্তু যদি আমি 20 মিলিগ্রাম করে দুইবার না দিয়ে শুধু ঘুমের ওষুধ দিই, যে আপনি 1 মাস এই ঘুমের ওষুধ খান, কোনো অ্যাসিডিটির ওষুধ আমি যদি নাও দেই তবুও তার অ্যাসিডিটি কন্ট্রোল হবে। আবার এর বিপরীত কথাটা বলে রাখি, যদি 20 মিলিগ্রাম দুইবার করে না দিয়ে আমি যদি 40 মিলিগ্রাম দুইবার করে দেই এবং যদি ঘুম ভালো না হয়, ডিস্টার্ব ঘুম হয়, তাহলে তার 40 মিলিগ্রাম দুবার খেলেও অ্যাসিডিটি কন্ট্রোল হয় না। সুতরাং অ্যাসিডিটি কন্ট্রোল হওয়ার শর্তই হচ্ছে ভালো ঘুম, গভীর ঘুম, স্ট্রেস মুক্ত ঘুম। তো সেই জন্য অস্বাস্থ্যকর জীবনাচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আর্লি ঘুমাতে হবে। এবং 6 নম্বর হচ্ছে ব্যায়াম না করা। আসলে আমরা বাসা থেকে বের হই, কি করি, একটা রিক্সায় উঠি বা অটো রিক্সায় উঠি বা গাড়িতে উঠি, আমরা হাঁটি না। অফিসে যাওয়ার সময় যে তাড়া, আমরা জাস্ট চরম মুহূর্তে অফিসে যাওয়ার জন্য নিচে নেমে যাই, ফলে আমাদের হাঁটার সময় থাকে না। আমরা কখনোই হাঁটি না, বাসায় এসে ব্যায়ামও করি না বা ব্যায়াম করার মোটেই সময়ও পাই না। এই কারণে আমাদের কি হয়, অ্যাসিডিটি হয়। অ্যাসিডিটি ভালো হবে যদি শুধুমাত্র এক্সারসাইজ করে, কেউ যদি জগিং করে, কেউ যদি যোগ ব্যায়াম চর্চা করে, বা যদি কেউ সাঁতার কাটে বা যে কোনো ব্যায়াম করে, কেউ যদি হাঁটাহাঁটি করে, হাঁটার সময় কি হয়, স্ট্রেস কমে যায়। তো এই হলো ব্যাপার যে আমরা জানলাম যে অ্যাসিডিটির 6টি প্রধান কারণ। এই কারণগুলো জাস্ট বিপরীত কথা বললেই কিন্তু আমাদের অ্যাসিডিটি ভালো হওয়ার বা সমাধানের 6টি প্রাকৃতিক উপায় জানা হয়ে গেল। আসুন জেনে নেই এই অ্যাসিডিটি থেকে রক্ষা পাওয়ার জন্য 6টি প্রাকৃতিক উপায়, যা ডাক্তার আপনাকে বলবে না। কারণ ডাক্তার আপনাকে দিবে একটি প্রেসক্রিপশন, অত কথা বলবে না, কিছু কিছু বলবে, কারণ সব কথা বলা সম্ভবও হয় না চেম্বারে। তো আসুন এই 6টি প্রাকৃতিক সমাধান আমি বলবো, যা মানলে আপনার কখনো অ্যাসিডিটি হবে না ইনশাল্লাহ। প্রথম কথা, ওইটার বিপরীত বলেছি, পেট ভরে না খেয়ে আমরা কি করব, পেটের 3 ভাগের 1 ভাগ খাবো। যদি আমি পেটে 3 ভাগের 1 ভাগ খাই, তাহলে এটা তাড়াতাড়ি পেট থেকে ডাইজেশন হয়ে যাবে, অ্যাবজর্পশন হয়ে যাবে, অ্যাসিড সেক্রেশন কম হবে। এখন পেটে 3 ভাগের 1 ভাগ খাওয়া কতটুকু বুঝবো কি করে, সেটা খুব সহজ। আপনি জাস্ট খেতে বসে যখন আপনার ক্ষুধা আছে আরও আপনি খেতে পারবেন, এই সময় খাওয়াটা বাদ দিতে পারেন। এবং শহরের মানুষ যারা কায়িক পরিশ্রম করেন না, যাদের কোনো ক্ষয় নেই, তারা যেটা করতে পারেন, 1 প্লেট ভাত না খেয়ে, 1.5 প্লেট ভাত না খেয়ে, আধা প্লেট বা 1.25 প্লেট ভাত খেতে পারেন। এটাই পেটে 3 ভাগের 1 ভাগ হিসেবে গণ্য হয়। তাদের যারা পরিশ্রম করে, ব্যায়াম করে, তাদের জন্য একটু বেশি খাওয়া প্রযোজ্য। 2 নম্বর হচ্ছে প্রধান খাবারের মাঝে আর কিছু না খাওয়া, অর্থাৎ নো মিড মিল। আমরা প্রধান খাবার বলতে সকালের খাবার, দুপুরের খাবার এবং রাতের খাবারকে বুঝিয়েছি। এই 3 বার খাবার হচ্ছে প্রধান খাবার। এই 3 খাবারের মাঝামাঝি আর কোনো খাবার না খাওয়া। কেন? কারণ যতবার আমি খাবো ততবার আমাকে এটা ডাইজেশন করতে হবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। যত বারবার খাবো তত অ্যাসিড উৎপন্ন হবে। অনেক ডাক্তারই আমরা বলে ফেলি এই কথা যে আসলে হাইপার অ্যাসিডিটি হলে বারবার খাওয়া উচিত, বাট ইট ইস এ রং কনসেপশন। কেন? প্রমাণ হচ্ছে রোজার মাস। রোজার মাসে কি হয়, সারাদিন কিন্তু আমরা খাই না, ফাস্টিং অবস্থায় থাকি, এবং দেখা যায় যে আমাদের কোনো অ্যাসিডিটি, বুক জ্বালাপোড়া থাকে না রোজার মাসে। এর কারণ হচ্ছে আমরা কোনো বারবার খাবার ওই সময় খাই না। তবে ইফতারের পরে যখন আমরা ভরা পেটে খেয়ে ফেলি, অনেক আজে বাজে খাবার খেয়ে ফেলি, তখন কিন্তু আবার অ্যাসিডিটি হয়। বা শেষ রাতে সেহরিতেও অনেক খাবার খেলেও অ্যাসিডিটি হয়, যেটা নিয়ম হচ্ছে অল্প খাওয়া, কিন্তু আমরা খেয়ে ফেলি অনেক বেশি।
কিন্তু সারাদিন কিন্তু অ্যাসিডিটি থাকে না, 10টা 11টা 12টা পর্যন্ত অ্যাসিডিটি থাকে ওই আগের রাত্রের খাবারগুলো ডাইজেশন করার জন্য, কিন্তু 12টার পর একদম ইফতার পর্যন্ত অ্যাসিডিটি কমে যায়। এর কারণই হচ্ছে আমরা ওই সময় কোনো মিড মিল গ্রহণ করি না। বারবার যদি বারবার যদি খান, ধরেন সকাল 8টায় খেলেন আবার সকাল 10টায় খেলেন, সেটা হোক না কোনো আপেল পেয়ারা ফলমূল বা কোনো পুষ্টিকর খাবার এবং বা শশা, যাই খান, পানি ছাড়া যাই খান, এটা তো খাবার এবং অ্যাসিডিটি উৎপন্ন হবে। এই জন্য সকালে খাবো আর কিচ্ছু খাবো না সারাদিন, দুপুরে খাবো, দুপুরের আগে পানি ছাড়া আর কিচ্ছুই খাবো না। 3 নম্বর, মানসিক চাপ কমানোর চেষ্টা করতে হবে। মানসিক চাপ কমানো খুব কঠিন কাজ, কিন্তু চেষ্টা তো করতে হবে। সেটার জন্য কি করতে হবে? যোগা, যোগ ব্যায়াম করতে হবে। কারণ যোগ ব্যায়ামের সময় আমরা দেখেছি যতক্ষণ আমরা যোগ ব্যায়াম করি ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে মন নিবিষ্ট করে ব্যায়ামগুলো করতে হয়। এই সময় কোনো স্ট্রেস কাজ করে না। তদ্রূপ মেডিটেশনের সময়ও আমাদের মন থাকে ইতিবাচক, আমাদের চিন্তা ভাবনা থাকে ইতিবাচক, রোগ মুক্ত হয়, টেনশন মুক্ত হয়, ভালো ঘুম হয় মেডিটেশন করলে, মানসিক চাপটা কমে যায়। ফরগিভ অল টাইম, এটা বলতে গেলে অনেক কথা বলতে হয় যে সব সময় ক্ষমা করতে হবে। আমরা জানি যে আমাদের সন্তানরা অনেক ভুল করে, আমাদের স্বামী বা আমাদের স্ত্রী অনেক ভুল কাজ করে এবং সব সময় আমরা এটাকে ক্ষোভের আকারে পুষে রাখি। আসলে এই যে পুষে রাখার আগে একটা চিন্তা করা দরকার, সেটা হলো যে আমরা যখন আমাদের শৈশব কাটিয়েছি, যৌবনকাল কাটিয়েছি, বা এখনো আমরা প্রতিনিয়ত অনেক কাজে নিজে নিজে ভুল করছি, নিজে অনেক কিছু শুধরানোর চেষ্টা করছি, বারবার ভুল করছি। নিজের ভুলগুলোর দিকে তাকালে তখন কিন্তু সহজ হয় অন্যের ভুলগুলোকে ক্ষমার চোখে দেখা। ফলে আপনাকে অন্যকে ক্ষমা করাটা সহজ হবে, ক্ষোভটা জমে রাখতে আর পারবেন না। এবং সন্তানদের অনেক ভুলের মধ্যে এই জিনিসটাই খেয়াল করা ছাড়া আর কোনো উপায় নাই যে আমি তো ওদের বয়সে এই ভুলগুলো করেছি। লিস্ট করতে হবে যে আমি কি কি ভুল করতাম আমার শৈশবকালে, আমি কি কি ভালো কাজ করতাম, সেটা যেমন আছে, ভুলও তো অনেকগুলো আছে। সেই ভুলগুলোর তুলনায় দেখা যাবে যে আমাদের সন্তানরা অনেক কম ভুল করছে আমাদের তুলনায়। সেই যখন তাদেরকে কি করতে হবে, প্রতিটা ভুলকে ক্ষমার চোখে দেখতে হবে, সব সময় ক্ষমা করতে হবে, সব সময়। এবং ক্ষমা না করলে যেটা হয়, সবসময় মানসিক চাপে থাকে, স্ট্রেস হরমোন তৈরি হয়। 4 নম্বর, শুধু 2 ধরনের খাবার খাওয়া। আমরা বলেছি এখানে 4 নম্বর, অবৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, ফাস্ট ফুড, সফট ড্রিঙ্কস, এগুলো না খেয়ে কি করতে হবে, 2 ধরনের খাবার খেতে হবে। একটা হচ্ছে কুকড বাই হিউম্যান, বা আমরা বলবো আমাদের বাসায় রান্না করা যে খাবারগুলো, সেটা যে কোনো সবজি, যে কোনো ভাত তরকারি, এগুলো। আর হচ্ছে কুকড বাই আল্লাহ, অর্থাৎ যে খাবারগুলো আমরা এমনি খেতে পারি, যেমন ফলমূলগুলো আমরা কি করতে রান্না ছাড়াই খেতে পারি, বা কোনো সালাদ টালাদ জাতীয় জিনিসগুলো আমরা অটোমেটিক খেতে পারি। এই যে এগুলো ছাড়া অন্য প্রসেসড খাবারগুলো খাওয়া যাবে না। প্যাকেটজাত খাবার, বোতলজাত খাবার, যত প্রসেসড খাবার, এগুলো খাওয়া বাদ। শুধু 2 ধরনের খাবার খেতে পারবো, একটা বাসায় রান্না করা খাবার, একটা হচ্ছে সৃষ্টিকর্তার প্রাকৃতিকভাবে রান্না করা খাবার, যেমন ফলমূল। 5 নম্বর, রাত না জাগা। রাত জাগলে যেটা হয়, স্ট্রেস হরমোন তৈরি হয়, স্ট্রেস হরমোন কর্টিসল হয়। কর্টিসল হরমোন বেশি হলে আপনার অ্যাসিডিটি তো হবেই, পেট ছিদ্র হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি পেপটিক আলসার ডিজিজ বা পারফোরেটেড ডিউডেনাল আলসার। এবং সেক্ষেত্রে এটা কিন্তু খুব ডেঞ্জারাস। যারা রাত জাগেন তাদের কিন্তু এটা হতে পারে। আর হচ্ছে কি করতে হবে, প্রাকৃতিক সমাধান, অ্যাসিডিটি থেকে বাঁচার জন্য ব্যায়াম করতে হবে। তার মধ্যে সবচেয়ে ভালো ব্যায়াম যোগ ব্যায়াম। কেন? কারণ এটা স্ট্রেস কমায়, এটা প্রপার ডাইজেশন করে, পেটে কিন্তু খুব ভালো ডাইজেশন হয় যদি যোগ ব্যায়াম করা যায়। আর এটা সায়েন্টিফিক ডায়েট হ্যাবিট গড়ে তোলে, বৈজ্ঞানিক খাদ্যাভ্যাস, প্রাকৃতিক খাদ্যাভ্যাসে উদ্বুদ্ধ করে। যারা যোগ ব্যায়াম করে তারা কিন্তু অটোমেটিক্যালি কোনো আনন্যাচারাল খাবার খান না, এটা অটোমেটিক হয়ে যায়। তারা প্রাকৃতিক খাবারটাই খাওয়া বেশি পছন্দ করেন। আর কি, ডিপ স্লিপ করে যোগ ব্যায়াম করলে। আর হচ্ছে স্টোমাকে ব্লাড সাপ্লাই বাড়িয়ে দেয় যোগ ব্যায়াম। অনেকগুলো আসন আছে স্টোমাকে ব্লাড সাপ্লাই বাড়িয়ে দেয়। স্টোমাকে ব্লাড সাপ্লাই বাড়লে যে কোনো খাবার অতি অল্প সময়ে সহজেই ডাইজেশন হয়, নিচের দিকে নেমে যায়, অ্যাবজর্পশন হয়ে যায়, অ্যাসিডিটি একেবারেই হয় না বলতে গেলে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।